সুপ্রিয় যাত্রাপতি দর্শক মন্ডলী, আমার মা ও ভক্তিকুল, সর্বপ্রথমে জিরবুনিয়া নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে জানাই এক রাজরজনীগন্ধার শুভেচ্ছা ও লাল গোলাপের শুভেচ্ছা। আপনাদের সামনে যে বইখানি উপহার দিতে চলেছে অপার বাংলার নাট্যকার বাবু রঞ্জন দেবরাজ পরিচালিত এপার বাংলার নাট্যসূর্য বাবু প্রশান্ত মিস্ত্রি পরিচালিত অভিনীত একখানা উচ্চ সদর সামাজিক যাত্রা পালা করঙ্গিনী বহু যার শ্রেষ্ঠ অভিনয় করেছেন এ প্রজন্মের ভাবুদীয়মান গায়ক নায়ক বাঁধন মন্ডল, তার সঙ্গে জুটি বেঁধেছে এ প্রজন্মের ভাবুদীয়মানা গায়িকা নায়িকা বাসন্তী সাহা। আরো নামি দামি শিল্পী দ্বারায় অনুষ্ঠিত জিরবুনিয়া নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি অন্ধকার রজনীর যাত্রা পালা। আপনাদের সামনে যে বইখানি উপহার দিতে চলেছে অপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু রঞ্জন দেবরাজ পরিচিত এপার বাংলার নাট্যসূর্য বাবু কুমার প্রসাদ মিস্ত্রি পরিচালিত অভিনীত উচ্চ সদর সামাজিক যাত্রা পালা রান্না হয়নি। আরে কি যে করে এরা। শোন, মাকে বলে দে আমি হোটেলে খেয়ে নেবো। আর শোন, তো শিগগির করে আমার একটা চিঠি নিয়ে। আরে কি রে দাঁড়িয়ে আছিস কেন? যা শিগগিরই। আর হাত পুড়ে গেছে বন্ধা, হাতের খান গড়াতে গিয়ে আর হাত পুড়ে গেছে। এরা দেখছি আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। মা, ও মা, মা গো, ও মা। আচ্ছা কি করে পড়াবি হাতটা? একটু সাবধানে কাজ করতে পারো না? কতদিন বলেছি তাড়াতাড়ি করবার কোনো দরকার নেই। রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেবো। কানেই যাচ্ছে না তোমার? খারাপ যাচ্ছে তো জল খেতে আমরা দেখি কতক্ষণ ঘুরিয়েছ। দেখি না গোটা হালকা দেখতে শেষ করে ফেলেছো। এই লোককে নিয়ে তুমি এখন হাসপাতালে যাই না, সেখানে মাকে নিয়ে আমি তোমাকে দায়ী করবো। দাদা কতদিন বলেছি একটা বিয়ে করো, কারোই দেখছে না। ঘরে একটা বউ থাকে, মাকে একটু শান্তি দিতে পারতো। বছরে 365 দিন সমানে ফেলে যাচ্ছে মা। কঠিন অসুখ বিসুখ না হয়ে বিশ্রামের প্রশ্নই ওঠে না। মানুষ তো আর যন্ত্র নয় দাদা। এই সামান্য মাইনেতে নিজেদেরই ভর করছে না। বাড়িতে একটা বাকি মানুষের দায়িত্ব নেওয়া সম্ভব? একটু বাস্তবিকই হতে শেখ, বুঝলি? কল্পনার ভালো শোনানো কিন্তু সহজ, কিন্তু তোকে বিয়ে শাদী করতে হবে না। আমি বলেছি তাই গেলে তবেই তুই বিয়ে করিস। কপালে যদি সুখ শান্তি না থাকে কেউ তো দিতে পারে না রে। অদৃষ্টের ব্রাহ্মণা কোন বিধাতা ঠেকাবে? নইলে তোর বয়সের ছেলেরা ছেলে বউ নিয়ে সুখে সংসার করছে, আর তুই কিনা কি মুশকিল। আসলে বিয়ে করার ইচ্ছাই নেই তোমার। সে পড়ছে চাকরি করে, বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করছে না, নাকি উপোস করে আছে। তোমার বন্ধু দীপবন্ধুদা, তোমার কাছে আমার একটাই অনুরোধ দাদা, মাকে আর কষ্ট দিও না।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমার 230 টাকা আমি তোমার হাতে তুলে দেবো। আই উইল প্রমিস। লক্ষ্মী বাবা আমার, তুই আর অমত করিস না। কোথায় এই বয়সে একটু নাতি নাতি নিয়ে আনন্দ করব, সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করবি না। মায়ের এই সামান্য দাবিটুকু তুই কি পূরণ করবি না বাবা? তোমার ব্যথা আমি বুঝি, কিন্তু এই যুগের মেয়েদের এনে তুমি যে কিছুতেই শান্তি পাবে না মা। কারণ বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ। আমি নাট্যকেন্দ্রিক, নিজে ভালো খাবো ভালো পড়বো এই মোটিভ নিয়েই তারা সংসার করতে আসে। কিন্তু খোকা, আমার এক বন্ধু বঙ্কিম বিয়ে করেছে। বিয়ের আগে বেচারা দারুণ আনন্দ ছিল, কিন্তু বিয়ের পর বেচারির চাল চরণ সব বদলে গেছে। সবসময় তার মুখ যেন ওই আষাঢ় মেঘের মতো অন্ধকার। কেন আমার বঙ্কিমের মায়ের সঙ্গে বইয়ের একদম বনিমানা নেই। দিন রাত খেটে মিটে লেগে যাচ্ছে। সপ্তাহে বইয়ের 4 দিন সিনেমা দেখাচ্ছে, 7টার আগে রাতে ঘুম ভাঙে না। অথচ বঙ্কিমের মা সেই সবে কেমন মানুষ। আমার কি মনে হয় জানো দাদা, এর জন্য বঙ্কিম তাও কম দায়ী না। উনি যদি স্ত্রীকে প্রথম থেকে রাষ্ট্রায়ণ দেন, পরিস্থিতি অন্যরকম হতে পারতো। একটা কথা তুই মনে রাখিস, তুমিও যদি বিয়ে করে বউকে মাথায় জড়িয়ে রাখো, একটা কথা তুই মনে রাখিস নরম, সেই গাঙ্গুলি মানুষ জানোয়ার নয়। খোকা, আমাকে বউ অশ্লীলতা করবে, সেই বউকে নিয়ে আনছি ঘর করবো মা, আমি করবো না। ভগবানের অসীম করুণায় আমি সংসারে এলাম, যাদের অকৃপণ স্নেহ মমতায় আমি বড় হয়ে উঠলাম। সেই মাকে যে কষ্ট দেবে তাকে নিয়ে আর সেই ঘর করবো আমি করবো না। বাবু বাবু, একটা কথা বলে, হবে ঘরকে যাবো। ঘরে তো যাবার ভাই উঠলো কেন রে ভুবন? এই তো 2 মাস আগে দেশ থেকে ঘুরে এলি। এই এখন যদি চলবে কি করে? কাঠা তো শুধুমাত্র জমি, তাও যদি পড়ে থাকে আমাদের চলবে কি করে? আরে দেশে তো তোর বাবা মা নেই, আর তাছাড়া বিয়েও করিসনি, কি করতে যাবে দেশে? বলবো বাবু, হ্যাঁ, বলবো। বল। এই না, আমার আমার আরে বল না। আমি একটা বিয়ে করবো। এই নরম শুনছিস? বিয়ে করবি? এই বিয়ে করে বউকে খেতে দিতে পারবি? করিস তো জন্মজুরি। কেন পারবো ভাই? আমি কাম করবো, আমার বউ भी কাম করবে। কলকাতা দুটোবে না চললে তখন দেখা যাবে। শোনো শোনো, ভুবন কি বলছো শোনো দাদা। কাল সকালে আমি চলে যাবো, 10টা টাকা আমাকে বেশি দেবে, কাম করে শুনে দেবো, কাম করে শুনে দেবো। মনোবৃত্তি 3 টাকা রোজ মজুরি পায়, অথচ ভুবন যদি 3 টাকা মজুরি পেয়ে ও যদি বিয়ে করতে পারে, আর তুই মাসে 300 টাকা পেয়ে তুই কি বউকে খাওয়াতে পারতে পারবি না? তুই কি ওই ভুবনের প্রশ্ন নয় মা। আমি ভাবছি শোনো মা, বউ এসে যদি তোমাদের আশ্রয়তা করে তাহলে অশান্তি আরো বাড়বে। সে আমার ভাগ্য রে বাবা, তার জন্য আমি কোনোদিন কারোর কাছে কোনো অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শোনে, আমি ভাববো আমার অদৃষ্টের দোষ। সন্তানের সুখে তো মা বাবার সুখ রে, ছেলে মেয়ের শান্তিতে তো মা বাবার শান্তি। এর বেশি আমার আর কোনো বাসনা নেই বাবা, আমার আর কোনো বাসনা নেই। তুই আর অবাক করিস না রে বাবা, তুই আর অবাক করিস না। এই মাসের মধ্যে আমি তোর নিশ্চয়ই বিয়ে দেবো রে, আমি তোর নিশ্চয়ই বিয়ে দেবো। মাকে বুঝিয়ে বল, দেখ বাবু, সুখে দুঃখে আমাদের দিন কিন্তু বেশ ভালো কেটে যাচ্ছে। পরের মেয়ে ঘরে এসে ঝামেলা বাঁধাবে, তোদেরকে আমার কাছে প্রহার করে দেবে। চন্দ্রবার বিয়ে দিতে অনেক টাকা ধার দেনা হতে হচ্ছে। নরু, এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই রে। শেষে কিন্তু তোরা আমাকে দুষবি। তো সব মাকে বুঝিয়ে বল, মাকে তো বুঝিয়ে বল। আপনি? আমার নাম শঙ্কর গাঙ্গুলি। গঞ্জে আমাদের একটা ঠিকাদারি ফার্ম আছে। আপনারা এই যে ন্যাশনাল হাইওয়ের কন্ট্রাক্ট পেয়েছেন, গঞ্জের দক্ষিণ প্রান্তের 5তলা বাড়িটা
আচ্ছা আচ্ছা, আপনি বসুন। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতে তখন থেকে আমার সঙ্গে ওরকম পরিচয়। আর দেখুন সেলিম বাবু, বলুন। আমার একটা বিবাহযোগ্য বোন আছে। দেখুন, আমার একটু অসুবিধা আছে। সামান্য মাইনে পাই, বছর খানেক আগে বলে বিয়ে দিয়েছি, সে ক্ষত এখনো, কাজেই বিয়ে করার বিলাসিতা। আমাদের অসুবিধার কথা ওনাকে বলেছি শৈল, বাবা। উনি বলেছেন বলছিস? ওসব নিয়ে ভাবতে হবে না, ওদের সর্বকিছু দায়িত্ব আমার। কিন্তু বাবা, আমার বোন আপনাদের সংসারে বোঝা হয়ে আসবে না সেলিম বাবু, বরং সচ্ছলতাই নিয়ে আসবে। আমরা কি দেখেছি একটা সচ্চরিত্র বুদ্ধিমান ছেলে, গরিব ও ক্ষতি নাই, কিন্তু অপদার্থ উচ্ছৃঙ্খল না হয়। সেদিক দিয়ে দাদা কিন্তু 100-র মধ্যে 100 মার্ক পাবে। আজ পর্যন্ত সত্তর একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি। এক কথায় বলতে গেলে এই 20 শতাব্দীর 50 দশকের কোন ছাপই নেই দাদার মধ্যে। বিধাতার আশীর্বাদের মতো সংখ্যার যতক্ষণ উপযাজক হয়ে আমাদের বাড়িতে এসেছেন, তুমি আওয়াজ করো না দাদা, তুমি আওয়াজ করো না। শঙ্করদের বলি আমাদের বাড়ির বৌদি হয়ে আসুন, আমি কিন্তু মিষ্টি আনতে চললাম। তাহলে বাচ্চাটাকে কেমন লাগছে সেলিম বাবু? বাবা দেখলেই হবে। আমি দেখে এসেছি শৈল, লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে। বিয়ে করছি অথচ এমন নয়, ভদ্র স্বভাব। কে বলবো তোকে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম সুকুমা। হ্যাঁ বাবা, পাত্রী আমার খুবই পছন্দ হয়েছে। ওই মেয়ে এই সংসারে এলে এই সংসারের ছেলে বদলে যাবে, আমি হলফ করে বলতে পারি শৈল। তুই শঙ্কর বাবুকে নিয়ে আয়, আমি পাশের বাড়ি থেকে পানি টানিয়ে আসি বাবা, পানি টানিয়ে আসি। ভাবছি আমার অবস্থায় বঙ্কিমের মতো না হয়। দেখুন, মা বাবাকে আমি দেবতা কত শ্রদ্ধা করি। আশা করি আপনার বোনকে আপনি এই কথাগুলো বুঝিয়ে বলবেন। দেখুন, আমাকে আশ্রদ্ধা করুন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার বাবা মাকে সেদিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। যে মানসিকতায় গুরুজনদের অশ্রদ্ধা করতে শেখে, এমন শিক্ষা আমি সুরমাকে দেইনি। আসুন, বাবা বোনা আমাদের জন্য অপেক্ষা করছে। কথা কি জানেন, বোনের বিয়ে দিতে অনেক টাকা ধার দেনা করতে হয়েছে, আর তাছাড়া বাবা রিটায়ার করে যা পেয়েছিলেন। আপনার অসুবিধা আমি বুঝতে পারছি, কেরানিগিরি করে সংসার প্রতিপালন করা খুবই কঠিন। আপনাকে আমি বাঁধাকারী কারণে নামিয়ে দেবো, আপনার কোনো অভাব থাকবে না। আসুন আসুন, আপনার বোন ভয় নেই বাবা, আমি গ্যারান্টি দিচ্ছি সুরমা সে তাদের মেয়েই নাই, আদর্শ শিক্ষাই আমি ওকে দিয়েছি। আপনি অসুখে হবেন না। ঠিক আছে বাবা, চলুন। দূর দূরান্ত থেকে আগত সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন অধ্যকার রজনীর আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে চলছে বাবু রঞ্জন দেবনাথ বিরচিত কলঙ্কিনী বধূ। এতক্ষণ আপনারা দেখলেন প্রস্তাবনা। এবার এই ঘটনা থেকে আপনাদেরকে নিয়ে যাব 10 বছর পরের ঘটনায়। আসুন আমরা চলে যাই 10 বছর পরে। আমি বলি বাংলা ভাষা, বাংলায় আমার প্রাণ, এই ভাষারই তোরা জীবন করতে পারি দান। প্রথম আমি এই ভাষায় দেখেছি মা জীবন রাতে,
এই বাসারই ধরে মোদের করতে পারি দান। স্মারক রবির বাংলা ভাষা, মোদের গরম মোদের আশা। দাদু ভাই, ও দাদু ভাই, তোমার মা এসেছে, চলো দেখা করবে। আমি যাবো না দেখা করতে। ও মা, সে কি কথা? পুজোর ছুটিতে বাড়ি যাওনি, আজ মা নিজে এসেছে দেখা করতে, তা বলছো আমি যাবো না? মায়ের মনে দুঃখ দিতে নেই দাদু ভাই, মা তোমার জন্য কত কষ্ট করেছে। কষ্ট করেছে। রেবু, থেকে মায়ের দুধ খেয়েছি না মায়ের করে ঘুমিয়েছি? মায়ের কি কর্তব্যটা করেছি শুনি? না না আরো কিছু। রেবু, তোমরা আমাকে কনভেন্টে বাড়াচ্ছ কেন? আমি এখানে লেখাপড়া করতে পারবো না? কত ছেলে এখানে পড়ছে, আমি বললেই মান যাবে তোমাদের? আমি দার্জিলিং যাব না, দেখি তোমরা আমাকে কি করে পাঠাও। রেবু, দেখো ছেলের কাণ্ড, বলে কিনা আমি দার্জিলিং এ যাবো না। আমার জন্য কি করেছে? আরে ভালো হবে কি করে? ওই বংশটাই তো ছোট লোকের বংশ। মা, দেবু কোথায় গেল? ছেলে খারাপ হয়েছে বাবু তোর, যেটা না বলবে সেটাকে আর হ্যাঁ করানো যাবে না। আচ্ছা, ছেলে বলে এত চিন্তি ভালো কেন? কি বলেছে? বলছে কনভেন্টে পড়তে যাবে না। এখানে কত ছেলে পড়ছে, তারা কি মানুষ হচ্ছে না? মা আমার জন্য কি করেছে? ছোটবেলা মায়ের দুধ খেয়েছি না মায়ের কোলে ঘুমিয়েছি? বড় বড় কথা কি করে কাকা সব আমরা পেয়েছি? আই তো নেই ছাড়গুলো আছে সেটা নইলে ওর খাতে কত সাথে লোক চাকরি করছে, ওকে দিতে পারে না? এই কি সব গন্ডগোল পাঠিয়েছিল, মিটে গেছে? ওই লড়াই মেরে কোনো রকমের সামনে দিয়েছে, ওরা কে হলে হলে পান পেত না। এই লাখ টাকা সামনে দিকে টাকা দিয়েছিল, তাকে এমন মাল বস্তা খরচ করিয়ে দিলে লাভ তো দূরে যান, কোর্টে ঢুকে যাচ্ছিল 50,000। আরে কন্ট্রাক্ট দেবার সময় পরীক্ষা করেনি শরীরের? করেছিল, কিন্তু সে মাল বস্তা খরচ হওয়ার কথা, তার 1.5 গুণ বেশি খরচ হলে লোকসান হবে না? আমার বিহার মতো কি বলে জানো? কি বলে? এই ব্রিজের সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত, কম মাল বস্তা দিলে 2 বছরের মধ্যে ব্রিজটা ভেঙে যেত। ওই একেই বলে, বুঝেছি, একেই বলে পেটের নেই ভাত, বেড়াচ্ছে মাছের ও নিজে থাকবার ঠাই নেই, ও বলে দিলে আদা। বিয়ের আগে কি ছিল ওদের? না ঘরবাড়ি না ভদ্র পরিবেশ, আর বোনটাকে তো ঘরে বিয়ে দিয়েছে। জানি না মা, তোমার জামাই মাত্র 300 টাকা কেরানি ছিল, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আজকাল ওর কি হয় জানো মা? কি বলে? আরে, এই গাড়ি বাড়ি ধন দৌলত সবকিছু তোমার জন্যই হয়েছে, তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী। মিছে কিছু বলেনি বাছা, ওরা তোর বিয়ের 1 মাস পরেই তো আরিয়া কন্ট্রাক্টরি লাইনে নিয়ে এলো সব। যাই বলিস বাবু, দয়াবন্ত দাদু ভাই, ও তোর পেটে আসবার সঙ্গে সঙ্গে তোদের ভাগ্যের টাকাটা একেবারে গড়গড় 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 করতে লাগলো। আরে ছাড়ো তোর কথা, সকালে বললো যাবো, এখন বলছে তুমি রমাকে নিয়ে চলে যাও। আসলে না ওর অন্য কোনো ধান্দা। কোথায় যাবে তোমরা সাথে? আমার সিনিয়র পার্টনার মিস্টার মেহতা ইউনিভার্সিটি না গেলে অভদ্রতা বজায় রাখবে। আর তাছাড়া শুরুমতো কথা দিয়েছে সেখানেও নাচবে। তাহলে তো তোমাদের দেরি করা উচিত নয়, কথা যখন দিয়েছ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফিরিস না, ওই কাল ভোরেই তো আবার দাদু ভাইকে নিয়ে দার্জিলিং এ যেতে হবে। আচ্ছা তাহলে তুমি যাবো জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেখো মা, আমাকে যেন কোনো রকম ঝামেলা পোহাতে না পারে। কোথায় যাচ্ছ মামনি? বাড়িতে যাচ্ছি বাপি, তুমি খেয়ে দিয়ে দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো কেমন? কাল ভোরে ফ্লাইটে আমরা দার্জিলিং যাবো। আমি তোমার সঙ্গে বাড়িতে যাব। জি বাপি, ছোটদের সেখানে যেতে নেই, সেখানে নাচ গান হই হুল্লোড় হবে, সবাই টিম করবে, তুমি ছেলে মানুষ। আমি যাব। যাবো আশা কথা নেই, তোমার খেতে নেই। আর যাবে না তো বলি, তার যাবে না বলে মা কেমন নাচে দেখবে না? আমি যাব
যাবই। দেবো বারবার কিন্তু এক কথা ভালো লাগে না, বলছি যেতে নেই। আমি যাব, যা দেবো, আমি যাবই তোমার সঙ্গে। আমার সামনে তুমি খাইছে জিদ করছো, আমি বারবার বলছি যেতে নেই, তবু যাবার জন্য জিদ করে। এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা, বংশের ধারা। তুমি শোনো না, সব হচ্ছে বংশের ধারা। কথায় বলে ঘটে নেই এমনি ভজরে গোবিন্দ। মা বারবার বলছে যেতে নেই, তবু বলছে আমি যাব। ওরা কুকুরের লেজে 1000 বার ঘি মালিশ করলেও সোজা কখনো হবে না। না, সোজা হবে না। আবার যদি জিদ করতে দেখি, চাপটা একেবারে সোজা করে দেবো। ছেলে পুলে কি করে মানুষ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই তুমি যাবে না এখানে দাঁড়িয়ে বকবক করবে? যাবে তো চলো, 7:10। হ্যাঁ এসো, আমি এসে চলো দেখতে পাই দার্জিলিং যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে আছো। অসভ্যতাকে তুমি একদম সহ্য করবো না। যেমন কুকুর তেমন মুগুর না হলে জব্দ হয়। এবার এসো, এ নিয়ে আমাকে উদ্ধার করবে। এসো। আমি যাব না, কি? তোমাদের ভাত আমি খাবো না, খাবো না, খাবো না। মেরে ফেললেও আমাকে খাওয়াতে পারবে না। আর দার্জিলিং আমি পড়তে যাবো না, এখানে থেকে আমি লেখাপড়া শিখবো। আমি তোমাকে আর একটা কথাও বলবো না। সারা রাত নাচ করে বাড়িতে ফিরে যদি দেখে তুমি যাওয়ার জন্য তৈরি হবি, জ্যান্ত মাটিতে ফেলে ফেলবে। এই তোর বাপ কেন, তোর বৌমা তোকে রক্ষা করতে পারবে না। এখনো খেয়ে দিয়ে ঘুমাবি, আয়। বলে অদৃষ্টে কিন্তু তোর অনেক দুর্বল আছে। হ্যাঁ, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, যাবো না দার্জিলিং করতে। বাড়িতে কাকামণির কাছে পড়বো, দাদু দিদার কাছে থাকবো। এক বড় মামা ছাড়া আমাকে কেউ আর ভালোবাসে না। তুমি এসেছো কাকামণি, আমি তোমার সঙ্গে বাড়িতে চলে যাবো। তুই তো কালে দার্জিলিং চলে যাচ্ছিস, তাই তো আমি তোর সঙ্গে দেখা করতে এলাম। আমি যাবে না অতদূর পড়তে। সে কথা আমি অনেক আগেই দাদাকে বলেছিলাম। তোর বাবা যদিও রাজি হলো, তোর মা বেঁকে বসলো, বললো এখানে থাকলে দেবুরা কি মানুষ হবে না। কিন্তু কাকামণি, ওরা তোকে দোস্তর মতো সাহেবে তৈরি করতে চায় রে বাপি, কিন্তু ওরা বুঝতে চায় না মাতৃভাষাকে অবহেলা করে উচ্চ শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তার জ্বলন্ত প্রমাণ মাইকেল মধুসূদন। মাইকেল? আরে বাপি, নিজের লেখা কবিতার মধ্যে তিনি তা প্রকাশ করে গেছেন। মাইকেল লিখেছেন, হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে আমি অবহেলা করি, পরধঙ্গলভে ভক্ত করি ভ্রমণ, পরদেশে বিজ্ঞাপৃষ্টি কুক্ষণে আচরি, কাটাইল বহুদিন সুখ পরিহরি। এই শেষ কাকামণি? না, বাকিটা বলো না। অনিদ্রায় অনাহারে শপিকায় মন, মজুর বিফল তবে অবলম্বে বলি, কেলিদু শৈবাল ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ভুরি বাছা মাতৃকুড়ে রতনের রাজি, হে ভিকারি দশা দেব কেন তোর আজি। যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে, পালিলাম কালে, মাতৃভাষার উপে ধরি পূর্ণ মনি জলে। মাইকেল বুঝি মাতৃভাষা ত্যাগ করে? হ্যাঁ রে বাপি, হ্যাঁ, ইংরেজি সাহিত্য রচনা করে অমর হতে চেয়েছিলেন। এদেশের মানুষ একটু ধন সম্পদশালী হলে ছেলেকে সাহেব তৈরি করতে চায়। আমি সাহেব হবো না কাকামণি, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাবো। কিন্তু বাপি,
মামনি আমাকে কোনোদিন দার্জিলিং পাঠাতে পারবে না। আমি যাবো না অত দূরে। ভাবিকে বলবো এখানে কোনো ভালো স্কুলে ভর্তি করে দেবে। বাইরে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নির্বোধ ছেলেটা জানে না ওর মা যখন বলেছে পাঠাবে তখন পাঠাবেই। দাদার সাধ্য নেই তাকে নিবৃত্ত করে। দাদার কথা ভাবলে আমার শুধু কান্না পায়। 10 বছর আগের দাদা আর আজকের দাদার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। আমার ভাবতে পারি না মানুষ যে এমন ভাবে বদলে যেতে পারে। এ আমার জানা ছিল না, এ আমার জানা আমার জানা ছিল না যে তোমরা এত বড় বেঈমান। আমার সন্তানের ভবিষ্যৎ যেন নষ্ট করতে চায় তারা আমার শত্রু হোক। আমার ছেলেকে দিকে জিজ্ঞাসা করা হচ্ছে কার অনুমতি নিয়ে এটাকে বাড়িতে নিয়ে আজকে ঘরের কয়েকটা দার্জিলিং যাওয়ার কথা ছিল, কেন তাকে বাড়িতে নিয়ে আসে? দাদু ভাই নাকি বাড়িতে আসবার জন্য কাল্লাকালি করছিল। আসল কথাটা নয়, আসল কথাটা নয়, আসল কথা হচ্ছে তোমরা চাও না আমাদের বংশ, তোমরা চাও না আমার দেবো তার সঙ্গে একজন হয়ে উঠো। চাও না চুপ কর, তুই চুপ কর বাবা। আরে ভগবানের সাক্ষী, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি বাবা, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাইলে তার ফল কিন্তু ভালো হবে না। তেলে ছড়ে খাওয়াচ্ছি, 4 তলা বাড়িতে বাস করাচ্ছি, তবে মন কিন্তু তোমাদের পাচ্ছি না। বলিস না শৈল, ওরে শৈল, এমন করে তুই বলিস না। তোদের ছেলে দাদু ভাইকে আমরা যে বেশি ভালোবাসি রে শৈল। দাদু ভাই আমার মুখের পাদুর, আমার মায়ের মুখ চোখের মনি। ধরেন যে কতকারী দাদু ভাইকে ছেলে করি, তুই সে খবর রাখিস না শৈল। 5 বছর আগে যখন দাদু ভাইকে তুই মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলিস, নরেন ছাত্রীর মুখে ভাত তুলে নি, দিন রাত শুধু কেঁদে কেঁদে। খবর তোমরা রাখো না, জানি শুধু তোমার মা। হ্যাঁ জানি জানি, মাছ যে বেশি দাম টাকায় তাকে বলে ডাইনি। শৈল, ওরে শৈল, তুই কি আমার সেই শৈল? বিয়ের আগে যে শৈল বলেছিল আমার মা বাবাকে যে বৌমা শ্রদ্ধা করবে, তাকে আর যেই ক্ষয় করুক শৈলন গাঙ্গুলি কখনো হ্যাঁ বলেছিলাম, কিন্তু ধর্ম কি করে বলো, কি অবহেলা করছে আমার বোন। তোমরা পাকা ধরে বই দিয়েছে বলে ছেড়ে দিচ্ছিলাম, পড়তে দিচ্ছিলাম নাকি যাওয়া যত আসলে অকৃতজ্ঞ বেইমান হচ্ছে তোমরা। শোনো না, সংসার আসবা পথে সংসার ফিরবে করেছি, নইলে ছেলেটা কি তোমার রানীগিরি করে কি করতে পারছো তুমি? নাজ ভোগেছে সরতার সাগর দেখে ভালো আমার কাছে বেশি কাম।